প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের সবাইকে স্বাগতম। এন্টারপ্রেনারশিপ কোর্স নিয়ে তোমাদের সাথে আছি আমি খাদিজা শারমিন অন্তরা। আমরা আমাদের বিগত লেকচারগুলো থেকে পড়ছিলাম প্রকল্প নির্বাচন এবং আর্থিক পরিকল্পনা, অর্থাৎ একটি প্রজেক্ট যখন আমরা শুরু করব বা আমরা কোন প্রজেক্টটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং সেটির আর্থিক পরিকল্পনা কেমন হবে, অর্থাৎ আমার খরচের পরিমাণ কেমন হবে বা আমি কতটুকু মুনাফা অর্জনের চিন্তা করছি, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের আর্থিক পরিকল্পনা এ নিয়ে আমরা আমাদের অধ্যায়টি শুরু করেছিলাম। এবং এই অধ্যায়ের আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রকল্প ধারণার উৎসসমূহ। মানে আমরা যখন একটি নতুন প্রকল্প বা একটি নতুন প্রজেক্ট শুরু করার চিন্তা করছি, এই শুরু করার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা থেকে শুরু করে, তথ্য থেকে শুরু করে, আমরা কিভাবে শুরু করব, কোন উপায়ে শুরু করব, কোথায় গেলে ট্রেনিং পাওয়া যাবে, এই সবগুলো তথ্য উপাত্ত আমরা যেখান থেকে পাবো সেটিকে আমরা বলছি প্রকল্প ধারণার উৎসসমূহ। যেমন আমরা এর আগে পড়েছিলাম শিল্প ধারণার উৎসসমূহ, যে কোনো শিল্প তৈরি করার জন্য আমাদেরকে কোথা থেকে আমরা ধারণা পেতে পারি, কিভাবে আমরা শুরু করব। এরকম প্রকল্প ধারণা তৈরি মানে আমরা কোন প্রজেক্টটিকে বাস্তবায়ন করব, কিভাবে বাস্তবায়ন করব, এই সম্পর্কিত যে তথ্য উপাত্তগুলো আমরা যে সকল উৎস থেকে পাই সেগুলোকে আমরা বলছি প্রকল্প ধারণার উৎসসমূহ। আমাদের প্রকল্প ধারণার উৎসসমূহের মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে আমদানি রপ্তানি, বর্তমান শিল্পের উৎপাদন ক্ষমতা ও এর ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান। ধরো যে আমরা আমাদের শুরু থেকে, এই অধ্যায়ের শুরু থেকে আমরা হক সাহেবের কথা বলছি। এখন হক সাহেব দেখছেন যে এই যে ঘি বা মাখনের আমদানি রপ্তানি করার যে প্রসেসটা, বা ধরো যে বর্তমানে যেই এই এক্সিস্টিং যে শিল্পটি রয়েছে সেটির কতটুকু উৎপাদন ক্ষমতা ও এর মার্কেটের চাহিদা কতখানি। এখন ধরো হক সাহেব দেখলো যে আমদানি রপ্তানির ক্ষেত্রে দেখা গেল, অথবা দেখা যাচ্ছে যে বর্তমানে শিল্পের অবস্থাটি আসলে ক্ষমতার দিক থেকে সেটি হচ্ছে যে বেশি পরিমাণে পণ্য বা সেবা উৎপাদন করতে পারছে না, অথবা এর আসলে চাহিদা মার্কেটে নেই। ধরো কিন্তু আমরা সবসময় দেখি যে মার্কেটে সবসময় পনিরের চাহিদা থাকে, মার্কেটে সবসময় ঘিয়ের চাহিদা থাকে, মার্কেটে সবসময় মাখনের চাহিদা থাকে। এভাবে আমাদেরকে খুঁজে বের করতে হয় যে আসলে কিসের চাহিদা আছে এবং কিসের চাহিদা নেই। সেটি আমরা দেখতে পাচ্ছি এই আমদানি রপ্তানির যে ব্যুরোটি রয়েছে সেটির মাধ্যমে আমরা জানতে পারছি যে এই শিল্পটির ক্ষমতা কতখানি, এই শিল্পটির আসলে চাহিদা রয়েছে কিনা, বা এই শিল্পটির আমদানি রপ্তানিতে অবদান কতখানি, এর মাধ্যমে আমরা একটি ধারণা পেতে পারি। আমরা যখন দেখছি যে আমদানি রপ্তানিতে বা মার্কেটে যথেষ্ট রকমের চাহিদা রয়েছে এবং এর মাধ্যমে আমরা যখন দেখছি শিল্পটির ক্ষমতা অর্থাৎ এক্সপ্যান্ড করার ক্ষমতা যথেষ্ট রকম বেশি, বর্তমানে চাহিদা রয়েছে, ভবিষ্যতে আরও বড় হবে, এই ধরনের চাহিদা যখন আমরা দেখছি তখন কিন্তু আমরা প্রকল্পটি শুরু করার মনস্থির করতে পারি বা এটি বাস্তবায়ন করার জন্য লেগে যেতে পারি। ঠিক একইভাবে হক সাহেবের কথা আমরা বলতে পারি যে তিনি যখন দেখলেন যে এটি মোটামুটি রকমের চাহিদা সম্পন্ন একটি শিল্প বা চাহিদা সম্পন্ন একটি প্রকল্প, তখন তিনি সেটিকে বাস্তবায়নের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। এবং পরবর্তীতে আমাদের যে দ্বিতীয় পয়েন্ট সেটি হচ্ছে উৎপন্ন দ্রব্যের মূল্য সংক্রান্ত তথ্য। যেমন ধরো যে হক সাহেব চিন্তা করলেন যে তিনি একটি মেশিনের মাধ্যমে সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়া জীবাণুমুক্ত একটি পণ্য উৎপাদন করবেন, মাখন বা ঘি তৈরি করবেন। এখন এর মাধ্যমে দেখা গেল যে তার পার ঘিয়ের প্যাকেট ধরো 200 টাকা খরচ হচ্ছে, কিন্তু মার্কেটে এর মূল্য হচ্ছে সর্বোচ্চ 150 টাকা, বেশি কেউ এর জন্য পে করবে না। এখন হক সাহেবের এই সমস্ত পরিসংখ্যানগুলো জানতে হবে যে কিভাবে তার যে পণ্যের খরচটি রয়েছে সেটি কমিয়ে এই 150 টাকার সমমান মূল্যেই তার প্রোডাক্টটি বিক্রি করা যায়। কারণ 200 টাকা হলে তার পণ্যটি দেখা যাচ্ছে যে আর কেউ কিনছে না। তো এই মূল্য সংক্রান্ত যখন ধারণাটি তিনি পাচ্ছেন তখন তিনি বুঝতে পারছেন যে তার প্রকল্প বা তিনি যেই চিন্তাটি করেছেন সেটি আসলে ফিজিবল কিনা বা সেটি আসলে বাস্তবায়ন করা যায় কিনা। যদি বাস্তবায়ন করা না যায় তাহলে তিনি বিকল্প পথ দেখবেন, যদি বাস্তবায়ন করা যায় তাহলে তিনি বাস্তবায়ন করবেন। আমাদের তৃতীয় পয়েন্টটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন গবেষণা। এই যে আমরা নতুন একটি মেশিনের কথা বললাম, এই নতুন মেশিনের মাধ্যমে আমরা দেখলাম যে আমরা আসলে কম খরচে বা হাতের ছোঁয়া ছাড়া জীবাণুমুক্তভাবে বা আরও বেশি বেশি করে ঘিয়ের প্যাকেট বা মাখনের প্যাকেট আসলে উৎপাদন করতে পারি। তো এই আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের যে গবেষণা রয়েছে সেটি আমাদেরকে বলছে যে হ্যাঁ, হাতের ছোঁয়া ছাড়া বা আসলে বেশি বেশি প্যাকেট মাখন বা ঘি উৎপাদন করার জন্য অথবা ধরো কম খরচে উৎপাদন করার জন্য আমরা এই প্রকল্পটিকে বেছে নিতে পারি। বা হক সাহেবের কথা যদি চিন্তা করি তাহলে তিনিও দেখলেন যে হ্যাঁ, আসলে আমরা যদি নতুন একটি প্রযুক্তি ব্যবহার করি সেটি আসলে আমাকে নতুন সুবিধা দিচ্ছে, এই নতুন সুবিধার মাধ্যমে আমরা একটি নতুন প্রকল্প তৈরি করতে পারি। হক সাহেব এই ধারণাটি পেলেন এই বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন গবেষণা কেন্দ্র থেকে। এরপরে আসছে
আমাদের নির্দিষ্ট এলাকার শিল্পের সম্ভাব্যতা জরিপ। আমরা হক সাহেবের কথা বলছিলাম, তো হক সাহেব তার নিজের যে মানে লোকাল এরিয়াটি রয়েছেন সেই এরিয়াতে দেখলেন যে হ্যাঁ তার যে জিনিসটি রয়েছে তার তো মারাত্মক চাহিদা, তার যে ঘি রয়েছে, মাখন রয়েছে, পনির রয়েছে, তার আসলে পুরো এলাকা ব্যাপী তার মারাত্মক চাহিদা, কিন্তু কেউ উৎপাদন করছে না। তো হক সাহেব এই সুবিধাটি নেবেন। তাকে প্রথমে এই যে পুরো এলাকা জুড়ে তিনি একটি জরিপ করলেন, তিনি এলাকা জুড়ে একটি শিল্পের সম্ভাব্যতা পরীক্ষা করলেন যে আসলে এই পণ্যটির চাহিদা রয়েছে কি নেই। এই চাহিদাটি পরীক্ষা করার মাধ্যমে তিনি দেখলেন যে হ্যাঁ চাহিদা আছে, তখন তিনি এই প্রকল্পটি শুরু করলেন। কিন্তু তিনি যখন দেখলেন যে না কোনো চাহিদা নেই বা এটি আসলে কিনতে কেউ তেমন একটু আগ্রহী হবে না, তখন তিনি কি করলেন, প্রকল্পটি থেকে সরে আসবেন। এই যে ধারণাটি, এই ধারণাটি তিনি পাবেন, তিনি যে প্রকল্পটি বাস্তবায়ন করবেন কি করবেন না, এই ধারণাটি তিনি পাবেন নির্দিষ্ট এলাকার শিল্পের সম্ভাব্যতা জরিপের মাধ্যমে। পরবর্তীতে আসছে ব্যাংক এবং উন্নয়নমূলক প্রতিষ্ঠান। এই যে আমাদের বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলো আমাদেরকে ঋণ প্রদান করে থাকে। আমরা যেমন আমরা আমাদের আগের অধ্যায়ে আমরা নানা ধরনের ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম যে এই ব্যাংকগুলো কি করে, অর্থনৈতিকভাবে ঋণ প্রদান করা হয় এবং শিল্পগুলো শুরু করার জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়। তো তাদের কাছে কিন্তু মোটামুটি একটি তথ্য এবং উপাত্ত থাকে যে কতগুলো প্রকল্প শুরু হয়েছে, কতগুলো প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, কতগুলো প্রকল্প পিছিয়ে পড়েছে বা ছিটকে গেছে, এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে এস্টিমেট করতে পারি। তো হক সাহেব চিন্তা করলেন যে তিনি একটি ব্যাংক বা একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানে যাবেন। সেখানে গিয়ে তিনি দেখবেন যে তার প্রকল্পটি আসলে বাস্তবায়ন করা যায় কি যায় না। এই ধরনের একটি কনসালটেন্ট একজনের সাথে তিনি আলোচনা করছেন বা একটু কনসাল্ট করছেন যে তিনি তার প্রকল্পটি বাস্তবায়ন করবেন কি করবেন না। তো এই যে তার প্রকল্প সম্পর্কিত একটি ধারণা, এটি কিন্তু তিনি ব্যাংক এবং উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলো থেকে পেতে পারেন। এরপর আসছি এনজিও, বাণিজ্যিক সংস্থা, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক সংগঠন ইত্যাদি। এই যে এখানে এনজিও বাণিজ্যিক সংস্থাগুলোর কাজ আমরা ব্যাংকের মতোই ধরে নিতে পারি। যেমন ধরেন আমরা নানান ধরনের এনজিও যারা ক্ষুদ্র কুটির শিল্পের ফান্ডিং করছে বা নানান ধরনের ব্যবসা শুরু করার ক্ষেত্রে উদ্যোগ দিচ্ছে। আবার বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা গবেষণা করছে যে আসলে কোন শিল্পের চাহিদা কতখানি বা কোন প্রোডাক্টটি বা কোন সেবাটির মানুষের চাহিদা রয়েছে। আবার এই রাজনৈতিক সংগঠনগুলোর রাজনৈতিক অবস্থার উপরও আসলে নির্ভর করে যে আসলে এই রাজনৈতিক সংগঠনগুলো রাজনৈতিক স্থিতিশীলতা নাকি অস্থিতিশীল, কোন প্রকল্পটি এখন শুরু করা দেশের জন্য ভালো হবে, আমদানি রপ্তানি সুযোগ সুবিধা বেশি রয়েছে। ধরা গেল যে হক সাহেব চিন্তা করছেন যে তিনি এই তার যে ব্যবসাটি রয়েছে সেটির আসলে মার্কেটে কোনো চাহিদা নেই বা সেটি তার থেকে ভালোভাবে কম খরচে অন্য কেউ উৎপাদন করতে পারে বা ওই প্রকল্পের জন্য তিনি আসলে ওই প্রযুক্তিটি অ্যাডপ্ট করলে পরে তার পণ্যটি আরও বেশি ভালো হবে। তো এগুলোর জন্য তাকে এই যে সংস্থাগুলো আছে তার দ্বারস্থ হতে হবে। আমরা দেখলাম যে প্রত্যেকটা সংস্থা, আমরা যেই সংস্থাগুলো নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা সংস্থা কিন্তু আমাদেরকে একটি ধারণা দিচ্ছে যে এই প্রকল্পটি বাস্তবায়নযোগ্য, এই প্রকল্পটা থেকে মুনাফা আসবে। সব কথা শেষ কথা হচ্ছে আমাদের যে উৎসগুলো রয়েছে এই উৎসগুলো মূলত আমাদেরকে এই ধারণাটি দেয় যে এই প্রকল্পটি তুমি বাস্তবায়ন করতে পারো। আমি যদি এখন ভাবি যে আমি আসলে একটি চাঁদের মতো আরেকটি চাঁদ বানাবো, এটি আমার ব্যবসা, এখন এইটি তো আসলে বাস্তবায়নযোগ্য নয় বা এটি থেকে আমার মুনাফা নেই, এগুলো আমাকে চিন্তা করতে হবে। এবং এই ধারণার উৎসগুলো আমরা মূলত এই যে 6টি উৎস নিয়ে আলোচনা করেছি, যে আমদানি রপ্তানি, তারপর হলো উৎপন্ন দ্রব্যের মূল্য, বিজ্ঞান ও গবেষণা উন্নয়ন, নির্দিষ্ট এলাকার সম্ভাব্যতা জরিপ, ব্যাংক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান, এনজিও, বাণিজ্যিক সংস্থা, এই সমস্ত এই সবগুলো থেকে আমরা ধারণা পাই যে আমরা আমাদের যে শিল্প প্রতিষ্ঠানটি রয়েছে বা আমাদের যে প্রকল্পটি রয়েছে সেটিকে আমরা বাস্তবায়ন করব কি করব না, নাকি কোন উপায়ে গিয়ে বাস্তবায়ন করবে। যে আমাদের ধারণাটি এই উৎস সমূহ থেকে আমরা এই ধারণাটি পেয়ে থাকি। এরপরে আমরা আসছি বাংলাদেশে প্রকল্প ধারণার উল্লেখযোগ্য উৎসসমূহ। মানে বাংলাদেশ যে আছে আমাদের এই দেশ, এই বাংলাদেশের মাঝে আমরা কোন উৎসগুলো থেকে আমরা প্রকল্প সম্পর্কে ধারণা পাবো, বিশদ রকমের আলোচনা করতে পারবো, কোন প্রকল্পটি বাস্তবায়ন করব, কোন প্রকল্পটি বাস্তবায়ন করব না, এই সংক্রান্ত ধারণা পাবো। এখন বাংলাদেশের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সরকার ঘোষিত নীতিসমূহ, বিভিন্ন ধরনের নীতি। ধরা গেল যে যেই শিল্পের ক্ষেত্রে আসলে বাধা ধরা নিয়ম কম, কর কম দিতে হবে। হক সাহেবের যদি শিল্প প্রতিষ্ঠানের কথা আমরা চিন্তা করি বা প্রকল্পের চিন্তা করি, দেখা গেল যে হক সাহেবকে অনেক টাকা ট্যাক্স দিতে হবে। এখন হক সাহেব যখন তার ব্যবসাটি শুরু করবেন তিনি তখন সেভাবেই শুরু করবেন যে আসলে তো আমাকে অনেক টাকা ট্যাক্স দিতে হবে বা অনেকগুলো কর বা ভ্যাট প্রদান করতে হবে, সেক্ষেত্রে তিনি অন্যরকম উপায়ে যাবেন। তো এই যে সরকারের যে বিভিন্ন ধরনের নীতিমালা সমূহ রয়েছে সেগুলো তিনি তার প্রকল্পের একটি ধারণা পেতে পারেন। এরপরে আসে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকাশনা সমূহ। আমরা যেমন আমাদের শিল্প ধারণার উৎসসমূহের ক্ষেত্রে আলোচনা করেছিলাম সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে, আমাদের যে অর্থ মন্ত্রণালয় নিয়ে, এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, শিল্প মন্ত্রণালয় নিয়ে আলোচনা করেছিলাম।
এই যে মন্ত্রণালয়গুলোর যে বিভিন্ন ধরনের প্রকাশনা রয়েছে, জার্নাল রয়েছে, বই রয়েছে, কোন শিল্পের আসলে চাহিদা কতটুকু বড় করা যায় বা সরকার কোনগুলোকে সহযোগিতা করবে, এই সব কিছু থেকে কিন্তু বাংলাদেশে যদি কেউ নতুন কোনো প্রকল্প তৈরি করতে চায় তারা কিন্তু আইডিয়া পেতে পারে বা ধারণা লাভ করতে পারে। এরপরে আসছে শিল্প ও বাণিজ্য সংস্থাগুলোর প্রকাশনাসমূহ। আমাদের যেমন বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানের কথা আমরা আলোচনা করেছিলাম, একইভাবে আমাদের থাকছে কি শিল্প ও বাণিজ্য সংস্থাগুলোর প্রকাশনা। এই যে আমরা জার্নালের কথা বলেছি, বইয়ের কথা বলেছি, নোটের কথা বলেছি, এই সবগুলো থেকেও আপনি ধারণা পেতে পারেন যে আপনার প্রকল্পটি আসলে বাস্তবায়নযোগ্য কিনা, আপনার প্রকল্প থেকে আপনি আসলে মুনাফা অর্জন করতে পারবেন কি পারবেন না, সেই ধারণাগুলো আপনারা এই ধরনের অর্গানাইজেশনগুলো থেকে পেতে পারেন। এছাড়া আছে বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত জরিপ ও গবেষণালব্ধ তথ্য। এই যে জরিপগুলো হয় বা এই যে গবেষণাগুলো হয়, এর মাধ্যমে আমরা জানতে পারি যে হক সাহেবের ব্যবসার কথাই যদি আমরা ধরি, যে তার মতো আরও অনেকেই একই ব্যবসা শুরু করেছে, কিন্তু তারা দেখা গেল যে মাঝপথে গিয়ে আটকে গেছে, অথবা যথেষ্ট রকমের মূলধন ছিল না, অথবা তার প্ল্যানিংয়ে কিছু একটা ভুল ছিল, তিনি আসলে অতিরিক্ত খরচ করে ফেলেছেন, বা তার ম্যানেজমেন্টে কোনো সমস্যা ছিল। এই নানান ধরনের সমস্যার জন্য তিনি আসলে শেষ পর্যন্ত আর ভালো রকমের আউটপুট পাননি, বা যথেষ্ট রকম আউটপুট না থাকার জন্য তিনি সেটিকে মুনাফা অর্জন করতে পারেননি, বা তার প্রকল্পটাকে যতটুকু বড় করার কথা ছিল তিনি আসলে সেভাবে বড় করতে পারেননি। তার কোথায় ভুল ছিল, কেমন ধরনের ভুল ছিল, নতুন একটি প্রকল্প শুরু করার জন্য আপনার কোন ধরনের ভুল করা উচিত নয়, এই সমস্ত যে ধারণাগুলো আপনারা সেগুলো এই বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত জরিপ ও গবেষণালব্ধ তথ্যের মাধ্যমেও জানতে পারেন। তো বন্ধুরা, আমাদের যে বিভিন্ন ধরনের উৎসসমূহ নিয়ে যে আমরা আলোচনা করছিলাম, এই উৎসসমূহগুলো মূলত এইগুলোই। আমরা যে উৎসগুলো নিয়ে আলোচনা করলাম, যে এই উৎসগুলো আমাদেরকে আসলে মূলত শেখায় যে হ্যাঁ এই প্রকল্পটি বাস্তবায়নযোগ্য, এবং দ্বিতীয়ত শেখায় যে হ্যাঁ এই প্রকল্প থেকে আমরা যথেষ্ট রকমের মুনাফা অর্জন করতে পারবো। এবং আর এরপরেও যদি আমরা আরও বেশি কাজ একটু এক্সপ্যান্ড করার কথা বলি, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কোন উপায়ে গেলে প্রকল্পটি কি সর্বোচ্চ রকম সফল হবে, সেই ধারণাগুলো আমরা এই উৎসগুলো থেকে পেতে পারি। তো বন্ধুরা, আমাদের এই প্রকল্প ধরনের উৎসসমূহ নিয়ে যে ক্লাসটি আজকে এ পর্যন্তই শেষ। তোমরা সবাই ভালো থেকে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।